শুভ সন্ধ্যা সম্মানিত দর্শক শ্রোতা। সমকালীন বিষয় ভিত্তিক আলোকচারিত অনুষ্ঠান কি ভাবছেন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি কামরুজ্জামান কামরুল শুরু করছি আজকের পর্ব। কিছুদিন আগে জ্বালানি তেলের দাম বেড়েছে, এখন আবার বিদ্যুতের দাম বাড়ল। যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর পুশিং করা 10 জন নারী, পুরুষ ও শিশু গত 2 দিন ধরে শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করছে। হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবাংলার সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কথা বলবার জন্য অতিথি হিসেবে আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য এবং যুগ্ম সাধারণ সম্পাদক, রাজনৈতিক ভাষ্যকার জনাব মঞ্জুর আহমেদ মঞ্জু। মঞ্জুর আহমেদ মঞ্জু নিশ্চয়ই সুস্থ শরীরে আছেন, ভালো আছেন? জনাব মঞ্জু, আমরা আমাদের অনুষ্ঠানের একটা নির্দিষ্ট সময়সীমা আছে, সীমাবদ্ধতা আছে, ফলে আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। বিদ্যুতের মূল্য আবার বেড়েছে, আপনারা তো জানেন, পত্রিকায় দেখেছেন, আজকে পত্রিকায় বিদ্যুতের মূল্য আবার বেড়েছে। কিছুদিন আগে জ্বালানি তেলের দাম বেড়েছিল, বিদ্যুতের মূল্য আবার বাড়াতে জিনিসপত্রের দাম, তো সবকিছুর দাম বেড়ে যাবে। তো সাধারণ মানুষের আয় কিন্তু বাড়ার কোনো উপায় নেই, কোনো স্কোপ আমরা দেখছি না যে সাধারণ মানুষের আয় বাড়ছে বা পার ক্যাপিটা ইনকাম বাড়ছে। তো এই যে বিদ্যুতের মূল্য বাড়লো, তো এক্ষেত্রে নাগরিক হিসেবে আপনার প্রতিক্রিয়া কি? ধন্যবাদ কামরুল ভাই আপনাকে, এবং আপনার মাধ্যমে আপনার যারা এই অনুষ্ঠানের শ্রোতা আছেন তাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনি বিদ্যুতের মূল্যের বিষয়ে কথা বলার জন্য আজকে আহ্বান করেছেন, এবং আপনি জানেন যে দ্রব্য তেলের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি এটা ঘটতেই পারে। প্রথম জিনিস হলো জিনিসটা ঘটতেই পারে, এবং সেই জিনিস যদি আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ উৎপাদনের খরচ যদি বেড়ে যায়, ধরেন তেলের দাম যদি বাড়ে, বিদ্যুতের মূল্য বাড়বে, এটাই স্বাভাবিক। সমস্যা হচ্ছে যে আমাদের এই বিদ্যুতের মূল্য কিভাবে বাড়ছে, কি হচ্ছে না হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের একটা সংসদ আছে, সেই সংসদের মধ্যেও কোনো আলাপ আলোচনা হচ্ছে না, বা যারা এই আলাপ আলোচনার দায়িত্বে আছেন তাদের সাথে আলাপ আলোচনা করেও জনমতের প্রতিফলন করতে হচ্ছে। এটা একটা বড় সমস্যা। আপনি জানেন যে মানুষের পারিবারিক যে আয়, আপনি শুরুতে বলেছেন, এটা মানুষের আয় তো বাড়লো না, কিন্তু ব্যয়টা কিন্তু বৃদ্ধি পেল। প্রত্যেকটা জিনিসের ব্যয়ের সাথে কিন্তু তার উৎপাদন খরচের একটা মিল তো আছে। সেই জায়গাটা কিন্তু আপনি চিন্তা করেন যে আমাদের পরিবারগুলোর দিকে যদি আপনি তাকান, তার বিদ্যুতের বিল সরাসরি এটা তার বাদ বিল, এটা তার উপরে একটা নতুন চাপ তৈরি করবে, এবং মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের জন্য এটা কিন্তু যথেষ্ট চাপ। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, ধরেন আমরা যে আজকে আপনার এই অনুষ্ঠান যখন করছি, আমরা দেখেন যে কি পরিমাণ গরমের মধ্যে আমরা বসবাস করি, কল্পনাই করা যায়। এই গরমের মধ্যে কিন্তু আপনার বিদ্যুতের খরচ বেশি হবে, এটাই স্বাভাবিক, এবং আমাদের বিদ্যুতের খরচটা একটু বেশি হয়। যাদের ঘরে ফ্যান আছে, ফ্যানগুলো সব চলে। তারপরে আপনার রাত্রেবেলা ঘুম না হলে যেটা হয় যে ঠিক আছে, ঘুম যখন হচ্ছে না, একটু বসে কথা বলি, আড্ডাটাও বেশি হয়, ফলে ওই আড্ডার মধ্যেও কিছু খরচ হয়। যাদের ঘরে এসি আছে তারা এসি চালায়, ফলে এই বিদ্যুতের মূল্য বৃদ্ধির যে প্রভাব, এটা গোটা পরিবারের মধ্যে কিন্তু মারাত্মকভাবে কিন্তু পারে। এটা হলো এক জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে, দেখেন ছোট ছোট কল কারখানা যেগুলো আছে এবং আমাদের মানে প্রাত্যহিক জীবনের সাথে যেগুলো একেবারে সংশ্লিষ্ট, ধরেন শিল্প কল কারখানা, কোল্ড স্টোরেজের কথা যদি বলেন, আপনি সেচ ব্যবস্থার কথা যদি বলেন, আমাদের পণ্য পরিবহনের কথা যদি বলেন, এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর যে উৎপাদন, সেটার কথা যদি আপনি বলেন, সেই খরচটা কিন্তু আপনার পাচ্ছে।
এই যে দোকানপাটের কথাও যদি আপনি বলেন, দেখবেন যে ব্যবসায়ীরা তার দোকানপাটের ভিতরে যে বিদ্যুতের যে ব্যবহারটা করেন সেইটাকেও কিন্তু তার খরচ হচ্ছে। এবং এই সমস্ত খরচের যে লোডটা, যে চাপটা, এটা কিন্তু মানে এইটা সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে যাচ্ছে। জনাব অসহনীয় হয়ে যাচ্ছে। আপনি বলছিলেন যে বিশ্ববাজারে তেলের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে। বাড়বে। এখন এখন জিনিসটা হচ্ছে, এখন বাংলাদেশ সরকার তেলের দাম বাড়ানোর অথরিটিও বাংলাদেশ সরকার, বিদ্যুতের দাম বাড়ানোর অথরিটিও বাংলাদেশ সরকার। তো তেলের দাম বাড়লে যেহেতু বিদ্যুতের দাম বাড়বে, সুতরাং তেলের দামটা না বাড়ালেই তো হতো। এই জায়গায় সমস্যাটা হচ্ছে কি, ধরেন আপনার তেলের মূল্য যে বৃদ্ধি হলো, এক, ২ নম্বর কিন্তু সেটা তো ধরেন গভর্নমেন্ট তেলের বাজারে কিন্তু ভর্তুকি দেয় না। আমার প্রশ্ন কিন্তু অন্য জায়গায়। আমার প্রশ্ন হলো যে আপনি একটা জিনিসের মূল্য বৃদ্ধি করবেন, কিন্তু আমার যে জিনিসটা আমার পাওনা, ধরেন বিদ্যুৎটার প্রপার ইউটিলাইজেশনটা হচ্ছে কিনা, সঠিক ব্যবহারটা হচ্ছে কিনা, আপনি কি পরিমাণ বিদ্যুৎ অপচয় হচ্ছে, তার ম্যানেজমেন্ট কি পরিমাণ অতিমাত্রায় ব্যয় করছে, এই বিষয়গুলো কিন্তু আলাপ আলোচনা করার। আপনি বলছেন অপচয়, আর পিডিবি অপচয় তো বলে না, তারা বলে সিস্টেম লস। তাদের দুর্নীতি, তারপরে অপচয়, সবগুলোকে তারা একটা সুন্দর নামকরণ করেছে সিস্টেম লস। জনগণ তো আছে সিস্টেম লসের মধ্যে। এবং এই সিস্টেম লসের যে তথ্য আপনি দিচ্ছেন, এই সিস্টেম লসের এই তথ্যের মধ্য দিয়ে, এই তথ্য যেটা আপনি হাজির করবেন, এই তথ্যের মধ্য দিয়ে শুভঙ্করের ফাঁকির জায়গাটা। আপনি যদি ওই জিনিসগুলো কমিয়ে সিস্টেম লসের কথাই যদি বলি আমি, সেটা যদি আপনি কমাতে পারতেন, এবং এটার যে ম্যানেজমেন্টের যে ব্যয় হচ্ছে সেই ব্যয়টা যদি আপনি কমায় আনতে পারতেন, এবং জনগণ যদি আপনার উপর আস্থাশীল হতো, সেই ক্ষেত্রে বাস্তবতাটা তো আমরা সবাই মানি, না মানার তো কিছু নাই। সমস্ত দুনিয়ায় দেখেন আমরা এই যে বলে যে যায় দিন ভালো আসে দিন খারাপ, আগে আমরা যেই জিনিসটার দাম, ধরেন আমরা গরুর মাংস কেজি কত সস্তায় খাইছি না, এখন গরুর মাংসের কেজি অনেক বেশি বাড়ছে না, মাছ আমরা সস্তায় খাইছি, এখন মাছের দাম বাড়ছে না, বেড়ে গেছে, কারণ জনসংখ্যা বাড়ছে, মাছের উৎপাদন আপনার মনে করেন যে এখন একটা চাষাবাদের জায়গা আসছে, তার পিছনে প্রচুর ব্যয় হয়। আগে তো মাছের পিছনে এই ব্যয়টা হইতো না। আমাদের একটা নদীমাতৃক দেশ ছিল, সেই দেশের মধ্য দিয়ে আমরা যে সমস্ত মাছ পাইতাম, সেই মাছের জন্য আমাদের দেশের মানুষ জন্য সেই নদীর মাছই ছিল যথেষ্ট, সেই পুকুরের মাছই ছিল যথেষ্ট, তাই না? এখন তো সেই জায়গাটা আপনি নাই। আপনার এখানে একটু ইন্টারাপ্ট করি, যে সেটা হলো যে আপনার বিদ্যুতের দাম বাড়ছে, সঙ্গে সঙ্গে আপনি বললেন যে মাছের দাম বাড়ছে, মাংসের দাম বাড়ছে, তারপর সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। যারা বাড়াচ্ছে এই দামটা, আপনার সরকার বা সরকারি কর্মচারী, সরকারি কর্মকর্তা, তাদের তো কোনো সমস্যা নেই। বিদ্যুতের দাম বাড়ার আগেই তাদের বেতন কিন্তু আবার দ্বিগুণ করার জন্য আলাপ আলোচনা চলছে। যে কোনো সময় আমরা পত্রিকার নিউজে দেখতে পারবো যে তাদের বেতন দ্বিগুণ হয়ে গেছে। তাদের তো সমস্যা নেই, সমস্যা তো সাধারণ মানুষের। সমস্যাটা হচ্ছে প্রান্তিক পর্যায়ের জন্য। এই জায়গাটা এই জায়গাটা সরকারের একটা দিকে অত্যন্ত গুরুত্ব সহকারে একটা জায়গা কিন্তু দেখা উচিত। সেটা হলো যে এই মূল্য বৃদ্ধি তো হচ্ছে, এটা যদি অপরিহার্যই হয় যে বাড়াইতে হয়, তাহলে নিম্ন আয়ের যারা গ্রাহক আছে, যারা কৃষি এবং ক্ষুদ্র শিল্পের জন্য বিদ্যুৎটাকে ব্যবহার করছে, ঠিক আছে, এবং পরিবহনগুলোর ক্ষেত্রে যদি আপনি জিনিসটা চিন্তা করেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সরকারের ভর্তুকিটা কিন্তু খুব জরুরি হয়ে পড়ে। আপনি বড় বড় জায়গায় আপনি বিদ্যুতের বিল বাড়াচ্ছেন, ঠিক আছে, বুঝলাম আপনার যদি এটা অপরিহার্য আপনি বাড়াচ্ছেন, এই যে ভর্তুকির জায়গাটা, এইটা কিন্তু আপনার নির্ধারণ করা উচিত যে আপনার নিম্ন আয়ের মানুষের জন্য আপনি ভর্তুকিটা কতটুকু দিলেন, কৃষি এবং ক্ষুদ্র শিল্পের জন্য আপনি কি পরিমাণ ভর্তুকি দিলেন, এবং আপনি আপনার সিস্টেম লস যদি না কমায় আপনি সমস্ত দায় দায়িত্ব যদি সাধারণ মানুষের ঘাড়ে চাপায় দেন, সেটা কিন্তু একেবারেই একটা অমানবিক বিষয় হয়ে দাঁড়ায়, এবং এটা কখনো কোনো অবস্থাতে এই জিনিসটাও গ্রহণযোগ্য হতে পারে না। এবং আপনার ঠিক এই বক্তব্যের মাঝে একটা তথ্য দেই। আজকে পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে আমি বলছি যে সাধারণত আমরা দেখি যে আপনার কমার্শিয়াল যেটা, অর্থাৎ ব্যবসায়িক যে বিদ্যুৎ, সেটার দাম বেশি থাকে, বাণিজ্যিক, সেটার দাম বেশি থাকে।
আর আপনার আবাসিক বিদ্যুতের দাম কম থাকে। আজকের পত্রিকা থেকে আমি দেখাচ্ছি আপনাকে, আপনার আবাসিক বিদ্যুৎ সর্বোচ্চ দাম হলো ইউনিট 17 টাকা 35 পয়সা, আর শিল্প ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে সর্বোচ্চ বিদ্যুতের দাম 15 টাকা 36 পয়সা। আবাসিক তাহলে বিদ্যুতের আপনার সর্বোচ্চ মূল্য 17 টাকা 35 পয়সা, বাণিজ্যিক ও অফিসের জন্য 15 টাকা 36 পয়সা। ওটা হয়ে গেছে কিন্তু। উল্টো এই 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 জিনিসটা কিন্তু কখনো আমরা স্বাভাবিক না। স্বাভাবিক না। এটা না আমি আজকের স্বাভাবিক, প্রকাশিত পত্রিকা থেকে বললাম। এইটাই হলো ভয়ের জায়গা, যে একটা জনগণের সরকার যদি জনগণের কথা না ভাবেন, তার দেশের মানুষের সক্ষমতা সামর্থ্যের কথা যদি উনি বিবেচনা না নেন, তাহলে কিন্তু এটা একটা বড় ধরনের সংকটের জায়গা তৈরি করে। এই সংকটের জায়গাটা আমাদের আগামী দিনেও কিন্তু মানুষ এর আয় ক্ষমতা যদি বৃদ্ধি না ঘটে, তাহলে মানুষ কিন্তু দরিদ্র সীমার আরো নিচের দিকে যাবে। আপনি মধ্যমায়ের দেশের কথা বলছেন, সরকারের 4 মাস এটা চলে অনেক গেল, পরের বিষয়। সরকার তো বলছে যে ওনাদের যে নির্বাচনী যে অঙ্গীকারগুলো ছিল ক্রমান্বয়ে সেগুলো বাস্তবায়ন করছেন অঙ্গীকারগুলো। তো সেই অঙ্গীকারের মধ্যে কি তেলের দাম বাড়ানো, বিদ্যুতের দাম বাড়ানো এগুলো ছিল? এগুলো তো ছিল না। তাহলে এই ধরনের অন্তর্নিহিত আর কোন কোন অঙ্গীকার আছে যেগুলো তারা বাড়াতে থাকবে, জনগণের উপরে চাপ সৃষ্টি করবে? সেটা 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 একটা লক্ষণীয় বিষয় যে আমরা এখন পর্যন্ত দেখেন, এই যে বাণিজ্য চুক্তি হইলো আমেরিকার সাথে, সেই কথা আমরা কত বলবো। আপনার এই অনুষ্ঠানে বলছে, আমি অন্যান্য অনুষ্ঠানে যেও বলেছি যে এই যে বাণিজ্য চুক্তির ব্যাপারে সরকারের কোনো বক্তব্য কিন্তু আমরা পেলাম না, এবং কোনো আলাপ আলোচনা পার্লামেন্টও কিন্তু হলো না। এবং বিগত দিনের সরকার যাদেরকে ধরেন এই বিষয়ে যাদের তাদের সাথে যুক্ত করে নিয়েছিলেন, তারাও এখন নানা রকমের কথা বলছেন। তারা বলছেন যে না, আমাদের সাথে আলাপ হয় নাই, আমরা কিছু জানতাম না। কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা কিছুই জানতে পারলাম না। এই যে সবার আগে বাংলাদেশ, এই যে স্লোগান, আমাদের প্রত্যাশা তো ছিল সেই স্লোগানের একটা বাস্তব একটা রূপ আমরা দেখতে চাই, তাই না? আমরা সেই জায়গাটা ডেফিনেটলি আপনি সবার আগে বাংলাদেশ, আমার আপনার সবার কাছে কিন্তু সবার আগে বাংলাদেশ। খুবই ভালো কথা। এবং এই সময়কালে যতগুলো স্লোগান বের হয়েছে দেখেন, আমার কাছে সবচেয়ে মানে অ্যাট্রাকটিভ স্লোগানের অন্যতম মনে হয়েছে এটা, যে সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, আমরাও তাই চাই। আমরাও তাই চাই। কিন্তু সেই জায়গাটিতে যদি আপনি আমার দেশের জনগণকে সেই সবার আগে বাংলাদেশের স্বপ্নটা আপনি নিজেই দেখাইতে না পারেন, যদি কোনো কারণে সবার আগে মনে করেন যে আমেরিকা হয়ে যায়, সবার আগে বড় বড় ব্যবসায়ীরা হয়ে যায়, এখন তো কিন্তু বড় বড় ব্যবসায়ী যারা এত দুর্নীতি করলেন, এত কিছু করলেন, তাদের বিরুদ্ধে এত অভিযোগ ছিল, আপনি ফ্যাসিস্টের কথা বলবেন? আপনি ফ্যাসিস্ট বলতেছেন শেখ হাসিনার কইটা আপনি শুনছেন যে ফ্যাসিস্টের সহযোগী হিসাবে কোনো ব্যবসায়ীর কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি, বরং 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 তারা আবার পূর্বের জায়গায় আবার পুনঃস্থাপিত হচ্ছেন ক্রমেই, আমরা দেখছি। এখন সবার আগে বাংলাদেশের জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি সবার আগে মূল্য বৃদ্ধি। খুব দুঃখজনক ব্যাপার। মূল্য বৃদ্ধি হচ্ছে, বাইরের চুক্তি হচ্ছে, এগুলো হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট একটা জিনিস গভর্নমেন্টের মাথায় রাখা উচিত যে সবার আগে এই দেশ এবং সবার আগে দেশের জনগণ। আমি কিভাবে বাঁচবো এবং আমার দেশের জনগণ। দেখেন, আমার দেশের মানুষের কিন্তু বেশি প্রত্যাশা না। আপনার কি প্রত্যাশা? আপনি একটা নিরাপদ জীবন চান, আপনি দুবেলা দুই মুঠো খাওয়ার সামর্থ্যটা আপনি অর্জন করতে চান, আপনি আপনার বাচ্চা কাচ্চারা একটু পড়াশোনা করাতে চান, আপনি মাথা গোজার একটু ঠাই চান, আপনি একটু চিকিৎসা চান। এই জিনিসগুলো যদি আপনি নিশ্চিত করতে না পারেন, আমি ওই দিন একটা প্রতিবেদন দেখলাম এই জায়গায় যে এই দেশে ডাক্তার অফিসেই থাকেন না, জানি না, এই দেশেই নাই, তারপরেও নাকি তার স্যালারি হয়ে যাচ্ছে। আমি অবশ্যই এটা আমার ইয়াতে শেয়ার দিছিলাম যে এও কি সম্ভব? এবং একজন দুইজন না, এরকম মানে প্রচুর মানে দুর্নীতি হচ্ছে। সেইগুলি জনাব মঞ্জু, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। সেটা হলো যে পত্রিকায় নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশিন করা 10 জন নারী, পুরুষ ও শিশু গত 2 দিন ধরে শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করছেন। এই যে দুইটা দেশের সম্পর্কের টানাপোড়েন, এই টানাপোড়েন দুই দেশের সম্পর্ককে কোন দিকে নিয়ে যাচ্ছে? নাগরিক হিসেবে আপনার প্রতিক্রিয়া? দেখেন,
এই সমস্ত দ্বিপাক্ষিক সম্পর্কের যে জায়গাগুলি, এই জায়গাগুলির ব্যাপারে মিনিমাম বিশ্বাস, আস্থা থাকাটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, আপনার যে ঘটনাটা আমাদের এই অঞ্চলে, মানে আমাদের ভারতের সাথে আমাদের যে সীমানার ভিতরে যে সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাটা কিন্তু আমাদের ভারতের সাথে প্রকৃত কিন্তু নানা রকমের সমস্যা হয়েছে, আপনি জানেন। কিন্তু ভারতের সাথে কোনো সমস্যা তো আমরা যুদ্ধ করে সমাধান করিনি। ভারতের সাথে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিন্তু আলাপ আলোচনার ভিত্তিতে, আলাপ আলোচনা করেই কিন্তু। এবং এখন পর্যন্ত যত সরকারই এসেছেন, তারা প্রত্যেকেই কিন্তু আমাদের প্রতিবেশী দেশের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এই সমস্যাগুলো সমাধান করেছে। এটা তো সত্য কথা যে একটা এই যে পরিবার 10টা মানুষ একটা নোম্যান্স ল্যান্ডে পড়ে থাকা, এটা তো মানবাধিকারেরও লঙ্ঘন, তাই না? মানুষ, তাই না? এবং দেখেন, আপনি তার নাগরিকত্ব সম্পর্কে কতটুকু নিশ্চিত আমি জানি না, তারা কতটুকু নিশ্চিত। হ্যাঁ, এই বিষয়গুলো আপনার যতক্ষণ পর্যন্ত তার নাগরিকত্বের বিষয়টার ক্ষেত্রে আপনি নিশ্চিত না হবেন, যতক্ষণ পর্যন্ত তার পরিচয়ের ক্ষেত্রে আপনি পরিষ্কার না হবেন, এবং গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার উদ্যোগ গ্রহণের চেষ্টা না করে একক সিদ্ধান্তের মাধ্যমে যদি এই ধরনের পুশ ইন করার কথা চিন্তা করেন, তাহলে এটা পারস্পরিক অবিশ্বাসের যে জায়গাটা, সেটা কিন্তু বাড়বে। এমনিতেই তো আমাদের সাথে একটা পারস্পরিক একটা মনস্তাত্ত্বিক একটা সমস্যা তৈরি হয়েছে, সমস্যা আমাদের আছে। এবং সেই ক্ষেত্রে এই ধরনের কর্মকাণ্ড আমার মনে হয় পারস্পরিক অবিশ্বাসের জায়গাটা আরো মজবুত করবে। এবং এই দেশের মানুষের মনেও একটা নেতিবাচক প্রতিক্রিয়া কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা, যথেষ্ট সম্ভাবনা কিন্তু থাকে। এখন আপনি এই রকম একটা জায়গায় আমার কাছে মনে হয় যে সরকারের উচিত, দুই দেশের সরকারের দ্রুত G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনার মাধ্যমে এই সমস্যাটার একটা সমাধানের করার উদ্যোগ গ্রহণ করা, এবং সেটার মধ্য দিয়ে সমস্যা, কারণ আপনি কিন্তু এর বাইরে অন্য কোনো মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবেন না। আপনার এই সমস্যার সমাধান করতে গেলে, এবং এটা একটা মানবিক প্রশ্ন কিন্তু, এবং আপনি একটা মানুষ এইভাবে একটা অনিশ্চিত জীবনের মধ্যে একটা মানুষের পক্ষে থাকা সম্ভব না। একটা 0 পয়েন্ট একটা মানুষ, ধরেন আমার জনাব মঞ্জু, ধরেন এই যে 10 জনের সমস্যাটা হয়তো সমাধান হয়ে যাবে, তারা হয় বাংলাদেশে ঢুকবে অথবা ভারতে থাকবে। তারা বাংলাদেশ বলছে তারা ভারতের নাগরিক, ভারত বলছে তারা বাংলাদেশের নাগরিক। আর আমরা বলতে পারি যে ভারত বাংলাদেশ যেটাই হোক না কেন, তার পৃথিবীর নাগরিক তো বটে, অন্তত এই পৃথিবীতে জন্মগ্রহণ, সুতরাং তাদের তো থাকার অধিকার আছে, পৃথিবীতে বাঁচার অধিকার আছে। এটা সমস্যা হয়তো সমাধান হয়তো হয়ে যাবে। আমরা আশা করি সমাধান হয়ে যাক, দুই দেশের সরকার এখানে মনোনিবেশ করেন। কিন্তু কথা হলো এই যে বাংলাদেশ এবং ভারতে, বিশেষ করে পশ্চিমবাংলার সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত আছে, এখানে আমরা মাঝে মাঝে দেখি যে সীমান্ত হত্যাকাণ্ড, বিএসএফ গুলি করে মানুষ মারছে, বাংলাদেশের মানুষকে মারছে। আমাদের বর্ডার গার্ড কিন্তু গুলি করে ভারতের কোনো নাগরিককে মারলো, এই ধরনের কোনো কথা বা সংবাদ আমরা শুনতে পাই না। এই যে বিএসএফ যে গুলি করে মারছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষের মনে খুবই আঘাত দেয়। বাংলাদেশের মানুষের মানে কি বলবো, এটা ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এটা একটা বড় একটা প্রভাব বিস্তার করে, নেতিবাচক প্রভাব বিস্তার করে। এই বিষয়টা কি হতে পারে? আমি বলি আপনাকে একটা জিনিস হলো যে এই যে ধরুন 10 জনের ঘটনার আপনি সমস্যাটার কথা বললেন যে হয়তো এটা সমাধান হবে, দেখেন এটা 3টা দিক আছে। একটা হলো মানবিক দিক, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা জিনিস হলো কূটনৈতিক সম্পর্কের একটা দুর্বলতাও কিন্তু এর ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে, ঠিক আছে? আর নিরাপত্তার বিষয়টাও কিন্তু এই জায়গায় চলে আসতেছে। এখন দেখেন ওই 10 জনের নিরাপত্তা নাকি না না, এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন, তো এটা একেবারে জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এই প্রশ্নগুলো আসছে। আপনি যদি দেখেন, এই যে বললেন যে এই যে বিএসএফ এর গুলি তো কখনোই এটা কাম্য হতে পারে না। কারণ পাকিস্তানের সাথে ভারতের যে সম্পর্ক, দফায় দফায় যুদ্ধ হয়েছে দুই দেশে, কিন্তু
বর্ডার এলাকায় গুলি করে মানুষ হত্যার ঘটনা কি পরিমাণ ঘটেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, এটা কিন্তু কম, একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেক কম, অনেক কম। অনেক অনেক। এবং সম্পর্কটা তো আসলে এরকমই হওয়া উচিত, হুম। তাই না? সাধারণ মানুষকে আপনি যুদ্ধের বা এই আপনার বন্দুকের টার্গেট করা, এটা কখনোই কোনো সুস্থ স্বাভাবিক দৃষ্টিভঙ্গির সভ্য যুগে বহিঃপ্রকাশ এটা নয়। কখনোই কাম্য হতে পারে না, কখনোই এটা কাম্য হতে কখনোই পারে না। নয়। রাইট। তা আপনি সেই জায়গাটা যদি আপনি চিন্তা করেন, আমার কাছে সমস্ত বিষয়টাই একটা কূটনৈতিক দুর্বলতা হিসাবে আমি এই বিষয়টাকে চিহ্নিত করতে চাই। যে এটার একটা কূটনৈতিক ব্যর্থতা আছে কূটনৈতিক এবং চ্যানেল ঠিক আমাদের মতো হচ্ছে না। না হচ্ছে না, এবং আমাদের আমাদের জাতীয় ঐক্যের যে ঘাটতি, আমরা জাতি হিসাবে আমাদের তো একটা দেখেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ কিন্তু স্বাধীন হয়েছে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ ঐক্যবদ্ধ হয়েছে। এই দেশের ঐক্যবদ্ধ হওয়ার ইতিহাস কিন্তু একবার দুইবার না, তিনবারের ঐক্যবদ্ধ হওয়ার ইতিহাস আছে, ঠিক আছে? তো আপনি ঐক্যবদ্ধ হচ্ছেন, কিন্তু তারপরে কিন্তু আমরা ঐক্যবদ্ধ ভাবে থাকতে পারছি না। থাকতে পারছি না। এই যে ব্যর্থতার দায় এবং এই ব্যর্থতার সুযোগ কিন্তু সবাই নেয়, সবাই নেয়। দেখেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এমন একটা আর জায়গায়, জনগণকে ঐক্যবদ্ধ রাখবার দায়িত্ব রাজনীতিবিদদের। আপনি ডেফিনেটলি তো একজন আপনি তো একজন রাজনীতিবিদ, তাহলে এই দায়িত্ব কতটুকু স্বীকার করবেন আপনি আপনার না, ব্যর্থতা? দেখেন দেখেন আমি বলি আপনাকে, রাজনীতিবিদদের সম্পর্কে আমাদের দেশের, এটা আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলি, যেটা সত্য, যে রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছেও মনে হয় যে মানুষের রাজনীতিবিদ, রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীদের সম্পর্কে ধারণাটা খুব পজিটিভ এখন আর নাই। এটা কি আপনি আপনি স্বীকার করছেন? হ্যাঁ, এটার ব্যাপারে কোনো সুন্দর কোনো অবকাশ নেই। দেখেন, আপনি যদি সেটাই 2024-এর দিকে তাকান, 2024-এর 5ই আগস্টের যে ঘটনা, এটা তো কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে আপনি একটা মুভমেন্ট করতে পারলেন না। না, বরং তখন বড় বড় পলিটিক্যাল পার্টি যারা অপোজিশনে ছিল তারা বারবার বলছিল যে এই আন্দোলনের সঙ্গে আমরা নেই, কারণ তারা জানতো যে আমরা আছি, মানে তারা আছে জানলেই হয়তো জনগণ আসবে না। জনগণের একটা ঘাটতি আমার আমার কাছে, এটা আমার একেবারে ব্যক্তিগত অপিনিয়ন, আমি আপনাকে লক্ষণীয় বিষয় ছিল তখন। হ্যাঁ, যে এটা কিন্তু হচ্ছে, যে একটা ঘাটতি আছে। 2 নম্বর জিনিস হচ্ছে যে পলিটিক্সটারে বা রাজনৈতিক নেতৃত্বকে আমরা এমন একটা জায়গায় নিয়ে গেলাম, যেটার উপরে আস্থা রাখার ক্ষেত্রে মানুষ কিন্তু খুব বেশি খোরাক পায় না। যে এই কারণে একজন পলিটিক্যাল পার্টির লিডারশিপের প্রতি আমরা আস্থা রাখতে পারি, রাখতে পারি। ওই যে আমি দেখেন, আমরাই কিন্তু একটু বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণ পুরোপুরি আস্থাশীল নয়। জনগণ তারপরেও তাদেরকে সাপোর্ট দিচ্ছে। আমরা অনেকেই বলে থাকি যে এই সাপোর্টটা হলো নেতিবাচক সাপোর্ট। না, আমি বলি আপনাকে, আমি আসলে এই প্রসঙ্গটা আমরা একটা মিনিট একটা ছোট্ট কথা বলি আপনাকে। গতকালকে আমার একজন বন্ধু দেশের বাইরে থেকে আমাকে ফোন করেছে। তো তারা যেহেতু দেশের বাইরে থাকে, তাদের দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে একটু পার্থক্য আছে, এখন যে নাই তা তো না। রাত্রেবেলা ফোনে কথা বলতেছিলাম যখন, তখন সে বলতেছিল যে তোমরা যারা রাজনীতি, তো অনেক দল বাংলাদেশের মাঠে আছে, কিন্তু যে সমস্ত বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, সেই দলগুলো শুধুমাত্র বড় এই কারণে যে তাদের দল করলে চাঁদাবাজি করা হয়, তাদের দল করলে ব্যবসা করা যায়, তাদের দল করলে বাণিজ্য করা যায়, তাদের দল করলে সরকারি জমি জমা দখল করে খাওয়া যায়, ব্যক্তিগত সুবিধা অর্জন করা যায়, সমস্ত জিনিসটা। ফলে এই ফোর্সের সাথে একটা সমাজের বিশাল অংশ জড়ায় থাকে। এই জায়গার থেকে রাজনীতি বের করে আনা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এবং আমার একটা বিশ্বাস কি জানেন, আমার একটা বিশ্বাস যে যদি আমাদের দেশের একটা ইয়ে ছিল যে তরুণরা যদি এই জায়গাটা একটু এগিয়ে আসতো, তাহলে আমরা একটা সম্ভাবনা রাস্তা কিন্তু। এবং 24 সালের 5ই আগস্টের যে ঘটনা, যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের যে নেতৃত্ব আমাদের সামনে চলে আসলো, এখন আমার কাছে মনে হয় যেন সেই নেতৃত্বটা পুরোপুরি তরুণদের নেতৃত্ব দিচ্ছে
বা তাদের নেতৃত্বের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে, আমার কাছে এখন আর তা মনে হয় না। আমার মনে হয় নেতৃত্বটা দুভাগে বিভক্ত হয়ে গেছে। তাদের কথা বলছেন, তাদেরকে তো ক্ষমতায়িত হয়েছিলেন তারা, এবং তাদের রেকর্ড তো খুব একটা ভালো না, ইতিবাচক না জনগণের কাছে। না, সমালোচনা হচ্ছে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই জনাব মঞ্জু। সেটা হলো যে আমরা একটু আগে আলোচনা করছিলাম বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের ব্যাপারে। তো ভারত তো আমাদের নিকটতম প্রতিবেশী, ভারতের সঙ্গে আমাদের সুদীর্ঘ সীমান্ত আছে, এবং আমাদের পাশের যে রাজ্য সেটা হলো পশ্চিমবাংলা। তো পশ্চিমবাংলায় কিছুদিন আগে নির্বাচন হয়েছে। নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, তারা নির্বাচনের মাধ্যমে পরাজিত হয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের আপনার যে নেত্রী ছিলেন, যে মুখ্যমন্ত্রী ছিলেন, সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী, উনি সম্ভবত গতকালকেই বাংলাদেশের ওসমান আলী হত্যাকাণ্ড নিয়ে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন। এটা বাংলাদেশের এখন টক অফ দ্য কান্ট্রি, তার এই বিষয়টা, তার এই মন্তব্যটা। এটা নিশ্চয়ই শুনেছেন, পরশুদিন হয়তো বা। তো এটা এখন আমাদের দেশে টক অফ দ্য কান্ট্রি। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, এটা যদি একটু বলতেন। সময় একটু সংক্ষেপে বলতে হবে জনাব মঞ্জু, আপনাকে মনে পাড়িয়ে দিই। আমি এইটা আসলে সংক্ষেপে বলারই বিষয়, কারণ এটা অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু, তো খুব বেশি বড় করার কোনো সুযোগ নাই। এটা একটু সংক্ষেপে বলাটা হলো বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে যে দেখেন, উনি আমরা যেটা প্রত্যাশা করি, আমাদের প্রত্যাশার জায়গা থাকে, আমাদের প্রত্যাশার জায়গা হলো যে কোনো হত্যাকাণ্ডের বিচার হোক। আপনি সবাই আমরা চাই হত্যাকাণ্ডের বিচার। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, দেখেন, এই বিচার যখন আমাদের দেশে এটা তদন্ত হচ্ছে, ইয়ে করতেছে, মমতা তো ইন্ডিয়ায় এতদিন ক্ষমতায় ছিলেন, পশ্চিমবঙ্গে প্রাদেশিক সরকারের দায়িত্বে উনি ছিলেন। ওনার এই বক্তব্যটা তো ক্ষমতা থাকাকালীন সময় উনি বলেন নাই। ক্ষমতা থাকাকালীন সময় উনি বলেন না, ক্ষমতা থেকে যাওয়ার পরে উনি বললেন। এটা হলো যে কতটা তাদের ইন্টারনাল পলিটিক্সের এইটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই সমস্ত বিষয়ে মানে যেহেতু আপনার কাছে এটার প্রমাণ কোনো এখন পর্যন্ত আপনার হাতে আসে নাই, এটার একটা রাজনৈতিক বক্তব্য হিসেবেই আমার মনে হয় দেখা উচিত, এবং এটা খুব সতর্কভাবেই এটার সম্পর্কে মন্তব্য করা উচিত। এটাকে নিয়ে খুব মানে উদ্বেলিত হয়ে রাজনৈতিক বক্তব্য দিয়ে স্ট্যান্ডবাজি করা, এটার দরকার আছে আমার কাছে তার মনে হয়। বাংলাদেশের যে বিচার এবং তদন্ত প্রক্রিয়া যেটা চলছে, সেটার উপরই গুরুত্ব দেওয়া উচিত, এবং সেটারই বিবেচনা রেখে কিন্তু সরকারেরও তার পদক্ষেপ গ্রহণ করা উচিত। আর ওনার যদি এইরকম কোনো তথ্য যদি ওনার কাছে থাকে, উনি যদি সেটা খুব জোরে সোরে দাবি করেন, বাংলাদেশ সরকার ওই দেশের সরকারের সাথে কথা বলতে পারে, ওনার কাছে যে তথ্য আছে এগুলো জানতে চাইতেই পারে। এ পর্যন্ত আমি বুঝি, কিন্তু এটারে নিয়ে খুব বেশি ইয়ে করার কিছু আছে আমার প্রতিক্রিয়া দেখানোর কোনো জায়গা নেই, না দেখানো উচিত জায়গা নাই, জায়গা, এবং সেটা উচিত হবে না, সেটা উচিত হবে না, যেহেতু আপনার কাছে কোনো তথ্য প্রমাণ ওই অর্থই করে নাই। তো জনাব মঞ্জুর আহমেদ মঞ্জু, আমাদের আমি সময়ের তো সীমাবদ্ধতা আছে, আমাদের সময়ও প্রায় শেষ। আমরা অন্য কোনো প্রসঙ্গে আর যাব না। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে আলোচনার অনুষ্ঠানে এসেছেন, আলোচনা করেছেন, আপনার সুচিন্তিত মতামত দিয়েছেন। এই জন্য চ্যানেল কর্তৃপক্ষ এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আপনার চ্যানেলের শ্রোতাদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের জাতি ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধ থাকুন। সবার আগে বাংলাদেশ যে স্লোগান, সেই স্লোগান সবাই ধারণ করুক, এবং মন থেকে যদি ধারণ করে খুশি হই, কারণ সবার আগে আমাদের দেশটা, এটা সত্য, কিন্তু দেশের মানুষগুলো কিন্তু তারও আগে। এবং জিনিসের দাম কমে যাক, মানুষ একটু সুখে থাকুক, এই প্রত্যাশা করি। সম্মানিত দর্শক শ্রোতা, সমকালীন ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই অনুরোধ করি। আপনারা ধৈর্য ধরে আমাদের আলোচনাটা শুনেছেন, এই জন্য আপনাদের প্রতি অপার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি।